আমি একটু সিরাজুল ইসলাম আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। গতকাল পর্যন্ত আমরা দেখলাম যে জামাতে আমির যখন বিভিন্ন সমাবেশে ধারাবাহিকভাবে বক্তব্য রাখছেন, কথা প্রসঙ্গে তিনি বলছিলেন যে একটি বিশেষ দল গণভোটের ব্যাপারে একদম নিশ্চুপ হয়ে আছে। বোঝাই যাচ্ছে একটি বিশেষ দল বলতে বিএনপিকে ইঙ্গিত দেওয়া হচ্ছে। কিন্তু আজকে তো আমরা দেখতে পেলাম বিএনপির চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে হায়ের পক্ষে ভোট চেয়েছেন, গণ অভ্যুত্থানকে সম্মান করে। এর আগেও বিএনপির পক্ষ থেকে ইসির সাথে দেখা করে দলটার স্থায়ী কমিটির 2 জন সদস্য স্পষ্ট করে বলেছেন যে বিএনপি গণভোটে হায়ের পক্ষে আছে। তাহলে কেন আসলে কথাগুলো আসছে বারবার? আপনাকে ধন্যবাদ রাকিব হাসান, ধন্যবাদ 71 টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতাকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যারা টেকনিক্যাল সহযোগিতায় রয়েছেন, আদার সহযোগিতায় রয়েছেন, পর্দার আড়ালে থেকে যারা পেছন থেকে যারা কাজ করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে যারা যুক্ত আছেন বা যুক্ত হবেন সবাইকে। আলোচনাটা শুরু করতে চাই এভাবে যে জামাতের আমির যে বক্তব্য দিয়েছেন, তিনি শুধু একা না, এইভাবে আসলে তার দলের বা তার জোটের অনেকেই এইভাবেই বক্তব্য দিচ্ছেন, দিয়ে আসছেন। তো সেই বক্তব্যকে একেবারেই আমি মনে করি যে সেই বক্তব্যে পানি ঢেলে দেওয়ার ব্যবস্থা করেছেন জনাব তারেক রহমান। তারেক রহমান পরিষ্কার করে বলেছেন যে গণভোটে হায়ের পক্ষে ভোট দিতে হবে, তার দলের নেতাকর্মী বা তার জোটের বা তার অনুসারীদেরকে তিনি এই আহ্বান জানিয়েছেন, পরামর্শ দিয়েছেন। তো সেক্ষেত্রে এখন আর আসলে এই ইস্যুতে জামাতের বা এই জামাত নেতৃত্বাধীন যে জোট তাদের পক্ষ থেকে আর কোনো কথা বলার আর থাকলো না। এরপরেও যদি বলে তাহলে সেটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে বলে আমি মনে করি। এর আগে আপনি যে কথা বললেন যে 2 জন বিএনপির পক্ষ থেকে 2 জন প্রতিনিধি নির্বাচন কমিশনে গিয়ে দেখা করে সেখানে পরিষ্কার করে বলে এসেছিলেন যে তারা সংস্কারের পক্ষে এবং হ্যায়ের পক্ষে ভোট দিতে চান বা দেবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ছিলেন এবং তারা 2 জনই খুব সিনিয়র মানুষ এবং নজরুল ইসলাম খান হচ্ছেন বিএনপির যে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি সেই কমিটির চেয়ারম্যান। সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ 2 জন ব্যক্তি গিয়ে কথা বলেছেন। তারপরেও যখন এরকম কথা বলা হয় সেটা আসলে এক ধরনের অপপ্রচারের পর্যায়ে পড়ে, এতে কোনো সন্দেহ নেই। কারণ আপনি কথা বলেছেন একটা বা আপনার অবস্থান একটা, আর আপনি যদি ভিন্নটা বলেন তাহলে সেটা তো শুধু অপপ্রচারই না, সেটা তো মিথ্যার পর্যায়ে চলে যায়। তো যাই হোক, আমি মনে করি যে আজকের এই বক্তব্যের পরে, তারেক রহমানের এই বক্তব্যের পরে এই বিষয়টার একেবারেই অবসান ঘটে গেল বা ঘটা উচিত। তবে যেভাবে আলোচনা এই বিষয়টা নিয়ে, বিশেষ করে এই বিষয়টা নিয়ে যেভাবে কথা বলা হচ্ছিল, এটা শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য বিবৃতি না। আমি মনে করি যে এই রকম বক্তব্য বিবৃতির ভেতর দিয়ে মূলত একটা দলকে একেবারে অযাচিতভাবে, যে পক্ষই হোক না কেন, আমি সত্যকে এড়িয়ে যখন অসত্যকে আপনার বিরুদ্ধে দাঁড় করাচ্ছি তখন কিন্তু আপনার বিরুদ্ধে সেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করছি এবং এর ভেতর দিয়ে আপনাকে ছোট করার, আপনার অবস্থান ক্ষুণ্ণ করার, আপনার অবস্থানকে দুর্বল করার এবং আপনাকে বিতর্কিত করার একটা চেষ্টা থাকতে পারে। এবং সেই চেষ্টাকে যদি সেই চেষ্টাকে যদি হীন চেষ্টা বলা হয় তাহলেও সম্ভবত বাড়িয়ে বলা হয় না। আমি আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলবো, নিশ্চয়ই আমাদের সঙ্গে অতিথিরা আছেন, তাদের কাছেও আমরা যাবো। তার আগে আপনার কাছ থেকে একটা ধারণা নিতে চাই। ইনোভেশন কনসাল্টিং একটা জরিপ করেছে এবং সেই জরিপটা আসলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাউন্ড হলো। প্রথম রাউন্ডটা ছিল গত বছরের মার্চে, দ্বিতীয় রাউন্ডটা হলো 6 মাস পর গত বছরের সেপ্টেম্বরে, থার্ড রাউন্ডটা হলো এই বছরের জানুয়ারিতে, 16 থেকে 27 জানুয়ারি পর্যন্ত। এবং প্রত্যেকবার আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিকভাবে সেখানে বিএনপির জনপ্রিয়তা বাড়ছে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আজকে বলা হলো 47% মানুষ মনে করছেন তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, 22% ভাবছেন ডাক্তার শফিকুর রহমান। এবং অনেকগুলো কারণ দেখানো হচ্ছে, সেই কারণগুলো আপনি নিজেও জানেন যে এখানে আওয়ামী লীগের সমর্থকরা এখন বিএনপিকে ভোট দেবেন এমন একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে এনসিপি যখন জামাতের সঙ্গে জোট তৈরি করলো তখন এনসিপির একটা সমর্থক দল চলে যাচ্ছে বিএনপিকে ভোট দিতে। সব কিছু মিলে আসলে আপনি কি দেখছেন, বাস্তব চিত্র কেমন? হ্যাঁ, এই বিষয়টা খুব একটা ইন্টারেস্টিং বিষয় এবং খুব গুরুত্বপূর্ণ বটে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আজকে 30 তারিখ চলে গেল, তার মানে আর কার্যত 12 দিন 11 দিন পরেই নির্বাচন। সেক্ষেত্রে নির্বাচনের খুব সন্নিকট সময়ে এইরকম একটা জরিপের ফলাফল প্রকাশ, সেটা নিশ্চয়ই ভোটের রাজনীতিতে, ভোটের মাঠে একটা প্রভাব ফেলবে।
কারোর জন্য ইতিবাচক প্রভাব ফেলবে, কারোর জন্য নেতিবাচক প্রভাব ফেলবে। তবে এই রিপোর্ট যদি পুরোটাও সঠিক না হয়, মোটামুটি একটা পর্যায় পর্যন্ত সঠিক হয়, তাহলেও এই ব্যবধান 47 আর 22 মানে আপনার 23 ভাগ পার্থক্য, অনেক অনেক পার্থক্য। সেক্ষেত্রে এই জরিপ খুব অবাস্তব হওয়ার সম্ভাবনা কম বলে আমার কাছে মনে হচ্ছে। এটা গেল একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে তারেক রহমানকে বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইতেই পারেন। এই কারণে বলছি যে একদম ঠিক টু ইন্ডিভিজুয়ালস যদি আমরা পাশাপাশি দাঁড় করাই, ডাক্তার শফিকুর রহমান এবং তারেক রহমান, তাহলে আমরা দুইটা দিক থেকে যদি বিশ্লেষণ করি, একটা দিক হচ্ছে যে ব্যক্তি ডক্টর শফিকুর রহমান এবং তারেক রহমান, দুইজন ব্যক্তির ভেতরে একজন ব্যক্তির পরিচয় তারেক রহমান অনেক আগে থেকেই পরিচিত। সেই 2000 সালের আগে থেকে বা অন্তত রাজনীতিতে 2000 সাল থেকে একেবারেই পরিচিত। তারও আগে থেকে পরিচিত ব্যক্তি তারেক রহমান এইভাবে যে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, খালেদা জিয়ার ছেলে, ইত্যাদি ইত্যাদি। পাশাপাশি তারেক রহমানের যে ব্যক্তিগত রাজনৈতিক উদ্যোগ, তৎপরতা ইত্যাদি ইত্যাদি ছিল, বিশেষ করে 2001 সাল থেকে 2006 সালের এই সরকারটার সময়, সেটা মাইল ফলক হিসেবে আছে বাংলাদেশের রাজনীতিতে। আচ্ছা, এই জরিপটা নিয়ে আমি বিরতির পর একটু আলাপ করি। হ্যাঁ, কিন্তু এই যে হায়ের পক্ষে তারেক রহমান যে ভোটটা চেয়েছেন, এটা নিয়ে আপনার একটা মন্তব্য আমি পেলাম। আমি যদি আমাদের অনলাইনে সংযুক্ত থাকা এই 3 জন অতিথির কাছ থেকে ধাপে ধাপে একটু জানার চেষ্টা করি, এরপরে আমরা এসে আলাদা করে আপনার কাছ থেকে এই জরিপটা নিয়ে জানবো এবং জরিপটা নিয়ে পরবর্তীতে এখানেও কথা বলার চেষ্টা করব। আমি একটু নীলোফার চৌধুরী মনি আপনার কাছে আসতে চাই এবং আপনার সঙ্গে কথা বলার মাঝখানে আমি হয়তো একটা বিরতিতে যাব, ফিরে এসে এটা শেষ করবো এবং আমাদের অন্যান্য অতিথির সঙ্গে কথা বলবো। একটু বলবেন, মানে 2 দিন আগেও আসলে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছিল একটি দল গণভোটের ব্যাপারে একদম চুপ করে আছে। দলটা যে বিএনপিকে ইঙ্গিত করা হচ্ছে সেটা তো বোঝাই যাচ্ছে। এর আগেও আমরা 11 দলীয় যে নির্বাচনী জোট জামাত ইসলামের নেতৃত্বাধীন, সেখান থেকেও বারবার করে বলা হচ্ছিল বিএনপি আসলে গণভোটের ব্যাপারে একেবারে নিশ্চুপ। কিন্তু আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই এটা বলেছেন হায়ের পক্ষে, আজকে তারেক রহমান তিনিও নিজে বললেন হায়ের পক্ষে। আর তো আসলে এটা নিয়ে কথা বলার সুযোগ থাকলো না। তাহলে ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচকদের শুভেচ্ছা। দেখেন, এই যে আপনি নিজেই কিন্তু প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছেন, তারপরেও আমি বলি যে কয়েকদিন আগেই নজরুল ইসলাম খান সাহেব প্রথমে বললেন, তারপরে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন, তাও তাদের মন উঠলো না। কেন তারেক রহমান সাহেব বলছেন না, কেন এটা বলছেন না? অথচ দেখেন কি অবিবেচকের মতো কায় কারবার। আপনার যে এনসিপি এই স্বপ্নটা দেখলো, এই জুলাই সনদ এনসিপি নিজে স্বাক্ষর করে নাই, তারা আন্দোলন করছে। সেই দলিলের মধ্যে তাদের স্বাক্ষরই নাই, আন্দোলন করছে। সেটা নিয়ে কোনো কথা হচ্ছে না, কথা হলো না। তারপরে বিএনপি, জামাত সহ সব দলগুলো যে দলিলটা স্বাক্ষর করলো, সরকার সেই দলিল না দিয়ে অন্য একটা দলিলে থেকে আবার ওই যেখানে নোট অফ ডিসেন্ট নাই, কিচ্ছু নাই, এই ধরনের সরকার ওটা ঘোষণা দিলেন। সেখানেও কেউ কিছু কথা বললেন না, একদম নীরব। তারপরে আপনার 4টা অপশন দিয়ে একটা আনসার দিতে হবে এরকম বলা, সেখানেও কিন্তু প্রত্যেকের, জামাত বলেন, বিএনপি বলেন, অন্য দল বলেন, প্রত্যেকের কিছু না কিছু সমস্যা আছে। 4টা প্রশ্নের একটা উত্তর হয় না, সেটা নিয়েও কিন্তু কোনো দল কিছু বলছে না। কি রহস্যজনক আচরণ, কায় কারবার গেল। আপনি দেখেন, আমি একজন নারী হিসেবে আমার বলা থাকতেই পারে। আমি ভোট, আপনার মনে করেন, আমি তো আমার প্রয়োজনেই ভোটটা দিব। আমি নিশ্চয়ই চাইবো না যে যারা পতিত হয়েছে তারা আবার এসে আমাকে টর্চার করুক। আমি আমার প্রয়োজনে ভোটটা দিব, কিন্তু আমি কি বিবেকের বাইরে ভোট দিব?